আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়, টিএমএডিএফ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এ2 এর সকল কর্মকর্তা এবং আজকের লাইভ ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ফেসবুক লাইভ ক্লাস। উপস্থাপনায় আছি আমি এস.এম. জয়নাল আবেদীন, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিস্থিতি, বিষয় এসি মেশিনস 1, 6, 6, 7, 6, 1, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল। অষ্টম অধ্যায়, আজকের টপিকস অটো ট্রান্সফরমারের মূলনীতি, প্রিন্সিপাল অফ অটো ট্রান্সফরমার। আজকের টপিকস অটো ট্রান্সফরমারের মূলনীতি। এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে 8.1 অটো ট্রান্সফরমারের বর্ণনাকরণ, 8.2 ট্রান্সফর্মড পাওয়ার এবং কন্ডাক্টেড পাওয়ারের ব্যাখ্যাকরণ, 8.3 অটো ট্রান্সফরমারের সুবিধা ও অসুবিধাসমূহ বর্ণনাকরণ, 8.4 দুই ওয়াইন্ডিং বিশিষ্ট ট্রান্সফরমারকে অটো ট্রান্সফরমারে রূপান্তরের ধারণা, 8.5 অটো ট্রান্সফরমারের ব্যবহারের ধারণা, 8.6 অটো ট্রান্সফরমার সম্পর্কিত সমস্যার সমাধান নির্ণয়করণ, 8.7 অটো ট্রান্সফরমার ও কনভেনশনাল ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য নির্ণয়করণ। প্রিয় শিক্ষার্থী, অটো ট্রান্সফরমার 8.1 অটো ট্রান্সফরমার বর্ণনা। অটো ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ট্রান্সফরমার যার একটি মাত্র কয়েল থাকবে, যা প্রাইমারি এবং সেকেন্ডারি হিসাবে কাজ করে। এখানে আমাদের দুটো অটো ট্রান্সফরমার দেখানো হয়েছে। এতে একটা কয়েল, এর কিছু অংশ প্রাইমারি এবং কিছু অংশ সেকেন্ডারি হিসাবে কাজ করে এবং এর রেটিংটা সবসময় সেকেন্ডারি V2 এবং I2-র উপরে নির্ভর করবে। এখানে সাপ্লাই দেওয়া হয়েছে V1, এই চিত্র তো একই, এখানেও V1 সাপ্লাই দেওয়া হয়েছে। এসি টার্ন সংখ্যা এসি এবং টার্ন সংখ্যা N2, আর এখানে এসির জন্য হচ্ছে যে N1 - N2, আর বিসির জন্য টার্ন সংখ্যা হচ্ছে N2। সেম এখানেও একই জিনিস, এখানে লোড দেখানো হয়েছে, এখানে লোড দেওয়া হয়েছে। তাহলে অটো ট্রান্সফরমার এমন একটা ট্রান্সফরমার বা ব্যতিক্রমধর্মী ট্রান্সফরমার যার মধ্যে কেবলমাত্র একটি কয়েল থাকে। এর কিছু অংশ প্রাইমারি ও সেকেন্ডারি উভয়ের মধ্যে কমন থাকে, অর্থাৎ প্রাইমারি ও সেকেন্ডারি উভয় কয়েলে ইলেকট্রিক্যালি ও ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে। এর কার্যপ্রণালী দুই ওয়াইন্ডিং ট্রান্সফরমারের মতো নেই। প্রিয় শিক্ষার্থীরা, চিত্র নাম্বার 2-তে এখানে দেখানো হয়েছে যে ইনপুট ভোল্টেজ V1, এখানেও V1, এখানেও V1। ইনপুট ভোল্টেজ V1, সম্পূর্ণ ওয়াইন্ডিংটা হচ্ছে AB, এখানেও AB। সম্পূর্ণ ভোল্টেজটা AB অংশে আরোপিত হয়েছে বা সাপ্লাই দেওয়া হয়েছে। তা BC অংশে আছে যে লোডটা BC অংশের সাথে সংযুক্ত। তাই লোডের যে ভোল্টেজ সেটা ধরা হয়েছে V2। তাহলে V2 ভোল্টেজটা বের করার জন্য আমাদের এখানে কী করতে হবে, যে প্রতি টার্নের যে ভোল্টেজ, এখানে প্রায় এই পুরা কয়েলটার প্রতি টার্নের যে ভোল্টেজ সেটাকে এই BC অংশের টার্ন সংখ্যা দ্বারা গুণ করলে আমরা V2টা পেয়ে যাব। সেই জন্য আমরা করেছি যে, প্রিয় শিক্ষার্থীরা এটা একটু ভালোভাবে দেখবে, V2 = V1 বাই হবে যে NAB, পুরা এই কয়েলের টার্ন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রতি টার্নের ভোল্টেজ, সেখান থেকে যদি আমরা বিসির যে টার্ন সংখ্যা সেই টার্ন সংখ্যা দিয়ে গুণ দিই, তাহলে আমাদের এই ভোল্টেজটা বেরিয়ে আসবে। তাহলে সেই জন্য আমরা করছি NBC, তাই V1 ডিভাইডেড বাই হবে যে NAB ইন্টু হবে যে NBC হচ্ছে BC অংশের টার্ন সংখ্যা। তাহলে এখানে V1 BC অংশের টার্ন সংখ্যাকে ধরেছি আমরা N2 এবং NAB ধরেছি N1, পুরো অংশটা হচ্ছে যে N1। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করলে পাবো যে N1 বাই N2 = V1 বাই V2 = হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও, যেটা আমরা একদম প্রথম চ্যাপ্টার থেকেই দেখিয়ে আসতেছি যে এটা হচ্ছে যে টার্ন সংখ্যা, মানে ট্রান্সফরমেশন অফ রেশিও ট্রান্সফরমার, প্রাইমারি টার্ন সংখ্যা ডিভাইডেড বাই সেকেন্ডারি টার্ন সংখ্যা, প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি ভোল্টেজ, অথবা সেকেন্ডারি কারেন্ট ডিভাইডেড বাই প্রাইমারি কারেন্ট হচ্ছে যে ট্রান্সফরমেশন রেশিও। এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। চিত্রে I1 কারেন্ট,
I1 কারেন্ট এসি অংশে প্রবাহিত হয়েছে। I1 যে কারেন্টটা এখানে I1 কারেন্ট এখানে এসি অংশে প্রবাহিত হয়েছে এবং I2 মাইনাস I1টা হচ্ছে যে বিসি অংশে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় অটো ট্রান্সফরমার 2 ওয়াইন্ডিং বিশিষ্ট ট্রান্সফরমার মতোই কাজ করে। তার এসি অংশ থাকবে তার প্রাইমারি অংশ এবং বিসি অংশ থাকবে তার সেকেন্ডারি হিসাবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো যে যখন এই অটো ট্রান্সফরমারে আমরা আউটপুট টার্মিনালে যখন লোড সংযুক্ত করব, তখন এখানে কি হবে, I2 কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্ট সরবরাহ করার জন্য উভয় ওয়াইন্ডিং মানে এই প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং উভয় ওয়াইন্ডিংয়ের লোড কারেন্টের অংশের উপস্থিতি থাকতে হয়। একটি অংশ পজিটিভ ডিরেকশনে এ থেকে সি, আরেকটি অংশ অন্য ওয়াইন্ডিংয়ের লোড কারেন্টের অপর অংশ পজিটিভ বি টু সির দিকে, বি থেকে সিতে যায়। লোড কারেন্ট উভয় অংশে তাদের নিজস্ব পজিটিভ ডিরেকশনে ফেজের অভিমুখে থাকে। তাদের মান এমনভাবে হয় যাতে বিসি অংশের অ্যাম্পিয়ার টার্ন এবং এসি অংশের অ্যাম্পিয়ার টার্ন দ্বারা সমতা রক্ষা করে। বিসি অংশের অ্যাম্পিয়ার টার্ন এবং এসি অংশের অ্যাম্পিয়ার টার্ন দ্বারা সমান থাকে। অতএব আমরা লিখতে পারি যে এনবিসি ইন্টু এনবিসি অংশের কারেন্ট হয়েছে যে I2 মাইনাস I1 ইকুয়াল হবে যে এসি অংশের টার্ন সংখ্যা NAC ইন্টু হবে যে I1 এসি অংশ দেওয়া। তাহলে এখন এনবিসি সমান ধরছে যে N2 আর কারেন্ট I2 মাইনাস I1 ইকুয়াল হবে NAC, যেটা NACর টার্ন সংখ্যা হবে N1 মাইনাস N2 ইন্টু I1 হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন, দুই সাইডের প্রাইমারি অ্যাম্পিয়ার টার্ন এবং সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্ন পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো, প্রমাণ করো যে অটো ট্রান্সফরমারের রেশিও দুই ওয়াইন্ডিং ট্রান্সফরমার রেশিওর চেয়ে বেশি। প্রমাণ করো যে অটো ট্রান্সফরমারের রেশিও দুই ওয়াইন্ডিং এর টার্ন সংখ্যার রেশিওর চাইতেও বেশি। তাহলে আমরা জানি যে রেশিও ইজ ইকুয়াল টু প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি ভোল্টেজ ইজ ইকুয়াল টু প্রাইমারি টার্ন সংখ্যা ডিভাইডেড বাই সেকেন্ডারি টার্ন সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে যে সেকেন্ডারি কারেন্ট ডিভাইডেড বাই প্রাইমারি কারেন্ট ইজ ইকুয়াল টু যেটাকে আমরা ট্রান্স রেশিও বা ট্রান্সফরমেশন রেশিও বলি। এখানেও সেম, এখানে আমাদের প্রমাণ নোলোড অবস্থায় আরোপিত ভোল্টেজ ওয়াইন্ডিং দুইটির টার্ন সংখ্যার অনুপাত ভোল্টেজে ভাগ হয়ে যায়, অর্থাৎ ভিএসি ডিভাইডেড বাই ভিবিসি ইজ ইকুয়াল টু হচ্ছে যে এনএসি ডিভাইডেড বাই এনবিসি। ভিএসি ডিভাইডেড বাই ভিবিসি ইজ ইকুয়াল টু এনএসি বাই এনবিসি। আবার নোলোড অবস্থায় ভিএসি এবং ভিবিসি একই অভিমুখে থাকে, অর্থাৎ আমাদের ভিএবি ইজ ইকুয়াল টু হবে ভিএসি প্লাস হচ্ছে যে ভিবিসি। এখন উভয় পক্ষকে যদি আমরা ভিবিসি দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যাবে, ভিএবি ডিভাইডেড বাই ভিবিসি ইজ ইকুয়াল টু ভিএসি বাই ভিবিসি ইজ ইকুয়াল টু ভিবিসি ডিভাইডেড বাই ভিবিসি ইজ ইকুয়াল টু ভিবিসি বাই ইকুয়াল টু 1 আর ভিএসি বাই ভিবিসি। তাহলে 1 প্লাস ভিএসি বাই ভিবিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এনএসি বাই ভিবিসি। তো 1 প্লাস এনএসি বাই ভিবিসি। তাহলে এখানে আমাদের যে রেশিও যেটা আসতেছে সেটা একের চাইতে টার্ন সংখ্যার চাইতেও বেশি এক। যেহেতু ভিএবি ইনপুট ভোল্টেজ, ভিএবিটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, ভিবিডি হচ্ছে যে আউটপুট ভোল্টেজ, তাদের অনুপাত ট্রান্সফরমেশন রেশিও এ হবে। কাজেই ভিএবি ইজ ইকুয়াল টু ভিবিসি 1 প্লাস এনএসি বাই ভিবিসি ইজ ইকুয়াল টু 1। তাই 3 নম্বর সমীকরণ হইতে দেখা যায় যে আমাদের অটো ট্রান্সফরমার রেশিও দুই এন্ডিংয়ের টার্ন রেশিওর চাইতে বেশি। যেহেতু এখানে দুই এন্ডিং টার্ন রেশিও হবে এনএসি বাই এনবিসি, এখানে এক বেশি আছে, অতএব এর মানটা সবসময় দুই এন্ডিং টার্ন সংখ্যার চাইতে বেশি। যেহেতু অটো ট্রান্সফরমার রেশিও দুই এন্ডিং টার্ন সংখ্যার চাইতে বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা একটু ভালোভাবে দেখবে, এটা প্রায় পরীক্ষায় আসে। এরপরে আছে অটো ট্রান্সফরমার, কপার সেভিংস ইন অটো ট্রান্সফরমার। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের বইতে ভালোভাবে দেওয়া নাই, এটাকে এখানে আমি সুন্দর মতো
দেওয়ার জন্য চেষ্টা করেছি, তোমরা একটু ভালোভাবে শোনো। তা আমরা জানি যে এখানে যে কপার সেভিং মানে কপারের ওয়েট অফ কপার সেটা অটো ট্রান্সফর্মার হয়। কারণ হলো যে এখানে আমাদের একটা কয়েল আছে, একটা কয়েলের মধ্যে প্রাইমারি সেকেন্ডারি, কিন্তু কনভেনশনাল ট্রান্সফরমারে আমাদের দুইটা ওয়াইন্ডিং থাকে, কোর বেশি লাগে। এখানে একটা কোর দিলে হয়, ওখানে দুইটা বা তিনটা পাঁচটা এরকম কোর দিতে হয় কোর টাইপ সেল টাইপের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়েট অফ কপারটা সেটা ডিপেন্ড করে লেন্থ এবং ক্রস সেকশনাল উপরে। আর লেন্থটা নির্ভর করে কন্ডাক্টরের নাম্বার অফ টার্নসের উপরে, আর ক্রস সেকশনাল এরিয়াটা নির্ভর করে আবার কারেন্টের উপরে। অতএব আমাদের টোটাল ওয়েট অফ copper is so weight of copper in windings is directly proportional to the product of number of turns and rated current of the following. তাহলে আমাদের টার্ন সংখ্যা এবং কারেন্টের উপর নির্ভর করে। যেহেতু আমাদের কপারের ওয়েটটা নির্ভর করে দৈর্ঘ্যের উপর এবং ক্রস সেকশনাল উপর, দৈর্ঘ্যটা আবার লেন্থটা নির্ভর করে আবার ওয়েন্ডিংসের টার্ন সংখ্যার উপরে, আর ক্রস সেকশনাল এরিয়াটা নির্ভর করে কারেন্টের উপরে। অতএব আমাদের ওয়েট অফ কপার ইন সেকশন এসি অংশের যে ওয়েটে যে কপার আসবে সেটা প্রপোর্শনাল হবে এখানে যেহেতু টার্ন সংখ্যা N1 - N2 এবং কারেন্ট হচ্ছে I1, তাহলে N1 - N2 ইন্টু I1 এটা প্রপোর্শনাল। আবার ওয়েট অফ কপার ইন বিসি সেকশনের ওয়েট, যে কপারের ওয়েট যেটা হবে সেটা হবে এখানকার টার্ন সংখ্যা এবং কারেন্ট, তাহলে N2 ইন্টু I2 - I1, যেহেতু I2 - I1 হচ্ছে যে বিসি অংশের কারেন্ট। এই ফিগারটা লক্ষ্য করলে ভালোভাবে দেখা যাবে। তাহলে N2 ইন্টু I2 - I1। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে আমরা ওই যে এসি অংশের আগের যে মানে অ্যাম্পিয়ার টার্নটা লিখেছি, ওয়েট কপার বিসি অংশের ওয়েটের কপারের অংশটা লিখেছি। এখান থেকে এই দুটো যদি যোগ করি তাহলে দি ওয়েট অফ কপার ইন অটো ট্রান্সফর্মার, আমি এখানে WA ধরেছি, তাহলে এই দুটার যোগফল হবে I1 ইন্টু N1 - N2 প্লাস N2 ইন্টু I2 - I1। এটাকে I1 এটা দিয়ে এটা গুণ I1 N1 মাইনাস I1 N2 প্লাস N2 I2 মাইনাস N2 I1। তাহলে এটাকে যদি I1 N1 প্লাস N2 I2 মাইনাস I1 N2 2 I1 N2 2 I1 N2। এখন আমাদের যে রেশিও যেটা আমরা জানি যে V1/V2 ডিভাইডেড বাই N1/N2 I2/I2 = A। সুতরাং অ্যাগেন V1/2, তাহলে এখান থেকে আমরা পাইতেছি যে V1 ইন্টু N1 ইন্টু I1 N1 ইন্টু I1 ইজ ইকুয়াল টু N2 ইন্টু I2। তাহলে এই রেশিও থেকে আমরা পাচ্ছি N1 ইন্টু I1 N2 ইন্টু, তাহলে এই সমীকরণে 4 নম্বর সমীকরণে N2 ইন্টু I1 এটা এই জায়গায় আমরা N1 I1 বসাবো। ফ্রম ইকুয়েশন 4 and 5 we have W equal to I1 N1 প্লাস N2 I2 পরিবর্তে আমরা বসাবো N1 I1 মাইনাস 2 I1 N2 is equal to 2 I1 N1 মাইনাস 2 I1 N2, এখানে 2 I1 N1 মাইনাস I1 N2, ইকুয়েশন নাম্বার 6। এটা পেলাম আমরা অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ওয়েট প্রিয় শিক্ষার্থীরা, সিমিলারলি ওয়েট অফ কপার ইন টু ওয়াইন্ডিংস কনভেনশনাল ট্রান্সফরমার যেটা আসবে সেটাকে আমরা W2 ধরেছি, WTW ধরেছি, যেমন টু ওয়াইন্ডিং ইকুয়াল টু হবে N1 I1 প্লাস N2, যেহেতু দুইটা কয়েল, প্রাইমারি সাইডের কয়েল এবং সেকেন্ডারি কয়েলের টার্ন সংখ্যা অ্যাম্পিয়ার টার্ন N1 I1 প্লাস N2 I2 ইজ ইকুয়াল টু N1 I1 প্লাস N1 N1 I1 প্লাস N1 I1 ইজ ইকুয়াল টু 2, যেহেতু আবার ওই যে N2 I2 ইজ ইকুয়াল টু আমরা পাইছি N1 I1, তাহলে 2 N1 I1 ইকুয়াল টু ইকুয়েশন নাম্বার 7। নাও ওয়েট অফ কপার
in auto transformer or weight of copper in two endings conventional transformer. WA divided by TW equal to 2 N1 minus N1 into I1 minus N2 into I1 2 N1 I1। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 1 মাইনাস N2 বাই N1। তাহলে 1 মাইনাস 1 বাই এ, যেহেতু আমাদের N2 বাই N1 ইজ ইকুয়াল টু হচ্ছে যে রেশিও তার বিপরীত, তাহলে 1 বাই এ। অতএব আমরা পাইতেছি WA, তাহলে অটো ট্রান্সফরমারের ওয়েট ইজ ইকুয়াল টু 1 বাই এত WT। তাহলে এখন কপার যে সেভিংস হবে সেটা হচ্ছে WT মাইনাস W1। তাই টু ওয়েন্ডিংস থেকে অটো ট্রান্সফরমার ওয়েন্ডিংটা বাদ দিলে আমরা পাবো যে 1 বাই এ ইজ ইকুয়াল টু WT। তাহলে এখন দেখা যাচ্ছে যে টু ওয়েন্ডিংয়ের যে ওয়েট, কপারের যে ওয়েট, সেটাকে রেশিও দ্বারা ভাগ আসতেছে। তাহলে আমাদের সুতরাং copper saving 1 by equal to WT equal to 1 by the weight of copper in two ending conventional transformer. Therefore the savings of copper depends on 1 by A। তাহলে এর মান যত বেশি হবে কপার সেভিং তত কমে যাবে। The low value of A more savings of copper in materials। তো এর মান যত কমে যাবে তত আমাদের কপার সেভিংটা বেশি হবে। তো এটাই হচ্ছে যে আমাদের অটো ট্রান্সফরমার কপার সেভিংস। প্রিয় শিক্ষার্থীরা, দি প্রাইমারি এখন যেটা দেখো কন্ডাক্টেড পাওয়ার এবং ইনপুট পাওয়ার, কন্ডাক্টেড পাওয়ার এবং ট্রান্সফার পাওয়ার যেহেতু আমাদের transformer, the primary and secondary windings of auto transformer are connected in magnetically as well as electrically। ম্যাগনেটিক্যালি এবং ইলেকট্রিক্যালি এই কয়েলটা সংযোগ থাকে। দি পাওয়ার ট্রান্সফার ফ্রম দ্য প্রাইমারি সার্কিট টু সেকেন্ডারি ইজ ইন দ্য ফর্ম অফ ইন্ডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ কন্ডাকশন। আউটপুট অ্যাপারেন্ট পাওয়ার, সুতরাং আউটপুট অ্যাপারেন্ট পাওয়ার হবে এখানে লোড দেওয়ার পরে V2 ইন্টু I2। অ্যাপারেন্ট পাওয়ার ট্রান্সফার বাই দ্য ইন্ডাকশনে আসবে যে I2 মাইনাস I1 V2 ইন্টু I2 মাইনাস I1। তাই V2 ইজ ইকুয়াল টু I2 মাইনাস I1 এর পরিবর্তে আমরা এখানে বসাই দেবো I2 বাই এ। I2 বাই, যেহেতু ট্রান্সফরমার রেশিও, তাই I2 বাই এ। এখান থেকে I2 যদি কমন নিয়ে বাইরে নিয়ে যাই তাহলে V2 ইন্টু I2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই এ। তাহলে V1 I1, সিমিলারলি V1 I1 মাইনাস 1 বাই এ, V1 into I1 equal to the power transfer inductively। সুতরাং পাওয়ার ট্রান্সফার P পাওয়ার ইনপুট পাওয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস এ, পাওয়ার ট্রান্সফার কন্ডাক্টেড, তার পাওয়ার ট্রান্সফার আর হচ্ছে পাওয়ার কন্ডাক্টেড। পাওয়ার ইনপুট থেকে পাওয়ার ট্রান্সফার বাদ দিয়ে দিলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা করলে সিম্পলিফাই করলে ইনপুট পাওয়ার ইন্টু 1 বাই এ, ইনপুট পাওয়ার ইন্টু এ, অথবা P কন্ডাক্টেড, P ইনপুট থেকে P ট্রান্সফার বাদ দিলে হবে। তাই P ট্রান্সফারটা বাইর করবো আমরা ইনপুট পাওয়ার ইন্টু 1 বাই এ। প্রিয় শিক্ষার্থীরা, 8.3 অটো ট্রান্সফরমার সুবিধা অসুবিধাসমূহ। সুবিধাসমূহ, এতে তুলনামূলক ওয়েন্ডিংয়ের জন্য কপার তার কম লাগে, যেহেতু একটাই ওয়েন্ডিংয়ের মধ্যে প্রাইমারি সেকেন্ডারি। ওয়েন্ডিংয়ের জন্য কপার তার কম লাগে বলে এটি দামে কিছুটা সস্তা। এর কর্মদক্ষতা অপেক্ষাকৃত বেশি এবং ভোল্টেজ রেগুলেশন কম, অর্থাৎ ভালো। এটি আকারে ছোট এবং ফলে কম জায়গা লাগে। 5 নাম্বার আছে ওয়েন্ডিংয়ের অনেকগুলো ট্যাপিং থাকার কারণে ট্যাপ পরিবর্তন করে প্রয়োজনীয় ভোল্টেজ নেওয়া যায়। এই ফিগারে দেখা যাচ্ছে অনেকগুলো আমার ইচ্ছা মতন আমরা এটাকে মেনলি আমরা রেগুলেটর হিসেবে ব্যবহার করতে পারব। 6 নম্বর আছে লো ভোল্টেজ, এটি ব্যবহার করা সুবিধাজনক, হাই ভোল্টেজে না। এতে কয়েলরা ইলেকট্রিক্যালি এবং ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকায় এদেরকে আলাদা রাখার জন্য কোনো ইনসুলেশনের প্রয়োজন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এখন অটো ট্রান্সফরমারের অসুবিধা। এটি স্টেপ ডাউন হিসাবে ব্যবহৃত হয়। অতি উচ্চমানের ভোল্টেজের জন্য এটা ব্যবহার করা যায় না। এটি দ্বারা খুবই হাই রেশিওতে কাজ করা যায় না। এর প্রাইমারিতে হাই ভোল্টেজ থাকতে বিধায় অপারেশন যথেষ্ট নিরাপদ নয়।
এতে কয়েল দ্বারা ইলেকট্রিক্যালি এবং ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকায় সবসময় একটি বিপদের আশঙ্কা থাকে, কারণ ট্যাপিং খুলে গেলে কয়েল জ্বলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, 8.4 দুইটি ওয়াইন্ডিং বিশিষ্ট ট্রান্সফর্মারকে অটো ট্রান্সফর্মার রূপান্তর। কনভার্ট দ্য টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার ইনটু দ্য অটো ট্রান্সফর্মার। দুইটা ওয়াইন্ডিং আছে এখানে, সেই দুইটা ওয়াইন্ডিংকে আমরা কিভাবে অটো ট্রান্সফর্মার হিসেবে তৈরি করতে পারবো। এখানে প্রাইমারিতে আছে 2400 ভোল্ট, সেকেন্ডারি আছে 240 ভোল্ট। এটাকে আমরা যখন এই প্রাইমারির সাথে সেকেন্ডারি ভোল্টেজটা যখন যোগ হবে তখন অ্যাডিটিভ হিসাবে আসবে, পোলারিটি হিসাবে। আর যখন এটা থেকে বিয়োগ হয়ে যাবে তখন সাবট্রাকটিভ হিসাবে আসবে। তাহলে দুই ওয়াইন্ডিং বিশিষ্ট যে কোনো ট্রান্সফরমারকে স্টেপ আপ বা স্টেপ ডাউন বা স্টেপ আপ অটো ট্রান্সফরমার রূপান্তর করা যায়। পাশের চিত্রে 11.b এটাকে অটো ট্রান্সফরমার পোলারিটি চিহ্নিতকরণ করা হয়েছে। এখান থেকে এখানে উপরে একটাই একই যোগ হবে। পোলারিটি চিহ্নিত একটি দুই ওয়াইন্ডিং বিশিষ্ট 20 কেভিএ 2400/240 ভোল্ট ট্রান্সফরমার দেখানো হয়েছে। এটির হাই ভোল্টেজ লো ভোল্টেজ সাইডে অ্যাডিটিভ পোলারিটিতে সংযোগ করলে তা স্টেপ আপ হিসাবে ট্রান্সফরমার হিসেবে থাকবে। যেমন এখানে আছে 2400 ভোল্ট, আর এটাতে আছে 240 ভোল্ট, যোগ হয়ে আসছে 2640 ভোল্ট। এটা যদি বিয়োগ হয়ে যায় তাহলে এটা হবে সাবট্রাকটিভ পোলারিটি। এই সাইডে অ্যাডিটিভ পোলারিটি সংযোগ করে তা স্টেপ আপ ট্রান্সফরমার, এবং সাবট্রাকটিভ পোলারিটিতে সংযোগ করলে হবে স্টেপ ডাউন অটো ট্রান্সফরমারে পরিণত করা যায়। তাহলে এইভাবে আমরা দুই ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে আমরা কিভাবে অটো ট্রান্সফরমার রূপান্তর করব সেটার বর্ণনা এসছে। নাও অ্যাডিটিভ পোলারিটি কিভাবে হবে। অ্যাডিটিভ পোলারিটির সংযোগ চিত্র 11 নম্বরে সিতে যেটা দেওয়া আছে। এখানে প্রাইমারিটা এটা 2400 ভোল্ট, আর সেকেন্ডারিতে দেওয়া আছে 240 ভোল্ট। যদি এই 2400 ভোল্টের সাথে এটা যোগ হয়েছে তাহলে অ্যাডিটিভ হবে। উক্ত সংযোগ কমন টার্মিনাল দ্বারা যথাক্রমে উপরের দিকে এবং নিচের দিকে রেখে পুনরায় অঙ্কন করা হলো। অ্যাডিটিভ পোলারিটির ফলে বিএস হবে 2400 যোগ 240 ভোল্ট, অর্থাৎ 2640 ভোল্ট। এখানে ভিপি হচ্ছে যে 2400 ভোল্ট প্রাইমারি ভোল্টেজ, আর আউটপুট ভোল্টেজ বিএসটা হয়ে যাচ্ছে 2640। তো 11 নং ডি এর চিত্রে কমন টার্মিনালের দিকে কমন ওয়াইন্ডিং কারেন্ট আইসি প্রবাহিত হচ্ছে। তাহলে আইসি হবে যে I1 মাইনাস I2। অতএব ট্রান্সফরমার একটি স্টেপ আপ অটো ট্রান্সফরমার পরিণত হয়েছে। এই অবস্থায় অটো ট্রান্সফরমার কেভিএ রেটিং উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে সাবট্রাকটিভ পোলারিটি। 12A চিত্র 12 এতে দেখানো হয়েছে সাবট্রাকটিভ বা পোলারিটির চিত্র। সাবট্রাকটিভ পোলারিটির জন্য সংযোগ দেখানো হয়েছে বিওসি চিত্র দ্বারা কমন টার্মিনাল যথাক্রমে উপরের দিকে এবং নিচের দিকে। কমন টার্মিনাল একটা উপরের দিকে আর একটা নিচে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে, একটা এদিকে আর একটা এদিকে, একটা আর একটার বিপরীত দেখানো হয়েছে। উপরের দিকেও নিচের দিকে রেখে পুনরায় সংযোগ চিত্র অঙ্কন করা হয়েছে। এই ক্ষেত্রে কমন ওয়াইন্ডিংয়ের কারেন্ট কমন টার্মিনালের বিপরীত দিকে প্রবাহিত হয়েছে। এটি একটি স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার। এই কেভিএ রেটিং এ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ বিএস হচ্ছে 2400 মাইনাস 240 হচ্ছে 2160। তাহলে এখানে যখন সাপ্লাইয়ের চাইতে প্রাইমারির চাইতে সেকেন্ডারি ভোল্টেজ কমে যাবে তখন সেটা হবে স্টেপ ডাউন, আর যখন বেড়ে যাবে তখন সেটা হবে স্টেপ আপ এবং অ্যাডিটিভ, আর যখন কমে যাবে তখন হবে স্টেপ ডাউন এবং সাবট্রাকটিভ পোলারিটি। এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে আরও ডিটেলস পাবো পোলারিটি, সাবট্রাকটিভ এবং অ্যাডিটিভ পোলারিটি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীদের, 8.5 অটো ট্রান্সফরমার ব্যবহার, ইউজেস অফ অটো ট্রান্সফরমার। এটি নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়। আর্ক ফার্নেস ট্রান্সফরমার হিসেবে মিল কারখানায় ব্যবহৃত হয়। যে আর্ক ফার্নেস এখানে দেখানো হচ্ছে, আর্ক ফার্নেসে ইন্ডাস্ট্রিতে আমাদের মিল কলকারখানায় বা স্টিল মিলগুলোতে বা রিলোডিং মিলগুলোতে এগুলো আর্ক ফার্নেস হিসেবে ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউশন লাইনে ভোল্টেজ ঘাটতি পূরণের জন্য যেটা আমাদের 3 ফেজ আমাদের ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন লাইনে, এখানে ফিডার লাইনে যে রেগুলেটিং ট্রান্সফরমার হিসাবে বা বুস্টার ট্রান্সফরমার, এই অটো ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়ে থাকে।
তিনে আছে বড় বড় 3 ফেজ ইন্ডাকশন মোটর এবং সিনক্রোনাস মোটর স্টার্ট দেওয়ার জন্য এটাকে কম্পেনসেটর অথবা অটো স্টার্টার হিসেবে ব্যবহার হয়। এখানে আমাদের সিনক্রোনাস মোটর আছে, এই মোটরকে অটো ট্রান্সফরমার দ্বারা আমাদের স্টার্ট করা অথবা এখান থেকে ভোল্টেজ যে ঘাটতি সেটাকে পূরণ করার জন্য এটা সিনক্রোনাস মোটর স্টার্টিং। এটা হচ্ছে অটো ট্রান্সফরমার 3 ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টার। এটাও অটো ট্রান্সফরমার। এখানে স্টার বা ডেল্টা যেভাবে কানেকশন দিয়ে এইটাকে আমরা, এটা হচ্ছে যে আমাদের অটো ট্রান্সফরমার 3 ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টার, আর এটা হচ্ছে সিনক্রোনাস মোটর স্টার্টার। সিনক্রোনাস মোটর সম্পর্কে আমরা পরবর্তী সেমিস্টারে জানতে পারবো। 4 আছে ডিসি সিস্টেম। 3 তার ব্যালেন্সের ন্যায় নিউট্রাল পাওয়ার জন্য এবং রাজপথ আলোকিত করার জন্য ব্যবহৃত, অর্থাৎ ব্যালেন্সারের মতো এটি ব্যবহৃত হয়। এখানে একটা অটো ট্রান্সফরমার দেওয়া আছে, এটা 3 ফেজ সাপ্লাই, ডিসি 3 ওয়্যার সাপ্লাই। এটা ব্যালেন্সিং কয়েল। আর এখানে কমন টার্মিনাল বার করার জন্য, নিউট্রাল বার করার জন্য এখানে ভোল্টেজ আছে 480, তারপর অর্ধেক নিউট্রাল সেম। এটা একটা ব্যালেন্সার, 3 ওয়্যার ব্যালেন্সার। এখানেও নিউট্রাল আছে। এটা 480 ভোল্টেজ, এখানে 240 300 ভোল্টেজ ডিফারেন্ট, পজিটিভ আউটার নেগেটিভ আউটার। যেহেতু এটা ডিসি, এত পজিটিভ আউটার, ইনার আউটার বা নেগেটিভ আউটার, আর হচ্ছে নিউট্রাল। ডিসি 3 তার ব্যালেন্সার সিস্টেম। 5 হয়েছে ভ্যারিয়াক, যেটা আমরা মানে পরীক্ষাগারে বা আমাদের ল্যাবগুলোতে সবসময় দেখা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ল্যাবে এই এই ভ্যারিয়াকগুলো দেখবা। এই ভ্যারিয়াকগুলো দিয়ে আমরা ভোল্টেজ আপ ডাউন করে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। এটা ভ্যারিয়াক হিসাবে অটো ট্রান্সফরমারটা বেশি ব্যবহৃত হয়। তারপর আছে রেডিও ইলেকট্রনিক্স, এটা ব্যবহার করা হয়। এখানে আমাদের একটা সিনক্রোনাস পালস অটো ট্রান্সফরমার কারেন্ট রেটিংস এটা দেখানো হয়েছে। এখানে একটা আছে ইনভার্টার এবং চেঞ্জ করে অটো ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজটাকে মানে ঠিক করা হচ্ছে অটো ট্রান্সফরমার। এখানে একটা স্পিকার দেওয়া হচ্ছে, স্পিকারের অটো ট্রান্সফরমার স্পিকারের মধ্যে কাজ করে, সেটা রেডিও ইলেকট্রনিক্সের আমাদের ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, 8.6 অটো ট্রান্সফরমার সম্পর্কিত সমস্যার সমাধান। সলভ প্রবলেম রিলেটেড টু দ্য অটো ট্রান্সফরমার। প্রয়োজনীয় সূত্রগুলি: প্রাইমারি লাইন কারেন্ট কেবি ইন্টু 1000 ডিভাইডেড বাই V1, সেকেন্ডারি লাইন কারেন্ট I2, এটা দেওয়া আছে কেবি ইন্টু 1000 হলো। V2 রেটিং অফ V2 I2 ডিভাইডেড বাই 1000। ট্রান্সফরমার রেশিও ওইটা আগেরটাই আছে। আর ট্রান্সফার পাওয়ার P transfer to V1 I1 into 1 by 1 by A, the power input into 1 by A, the P input is equal to অথবা P conducted P input minus P transfer। তাই এই সূত্রগুলো দ্বারা আমরা অঙ্ক করব। তাই এখন একটা অঙ্ক চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন 1, একটি অটো ট্রান্সফার প্রাইমারি ভোল্টেজ V1 116 ভোল্ট এবং সেকেন্ডারি ভোল্টেজ 80 ভোল্ট এ 4 কিলোওয়াট লোডে একক পাওয়ার ফ্যাক্টরে সরবরাহ করে। বের করো ট্রান্সফার পাওয়ার এবং কন্ডাক্টেড পাওয়ার। তাহলে এখানে দেওয়া আছে V1 116, সেকেন্ডারি V2 80 ভোল্টেজ, ট্রান্সফরমার রেশিও V1 বাই V2 1.45, পাওয়ার ইনপুট 4 কিলোওয়াট অর্থাৎ 4 ইন্টু 1000 4000 ওয়াট। পাওয়ার ট্রান্সফার পাওয়ার বাইর করতে হবে এবং কন্ডাক্টেড পাওয়ার। তাহলে আমরা জানি যে সলিউশন ট্রান্সফার পাওয়ার পি ট্রান্সফার ইকুয়াল টু পি ইনপুট 1 মাইনাস এ, তারপরে 4000 1 মাইনাস এ হচ্ছে 1.45 ইজ ইকুয়াল টু হবে যে 1241.38 ওয়াট। আর পি কন্ডাক্টেড পাওয়ার হবে যে ইনপুট পাওয়ার থেকে আমাদের এই পাওয়ারটা বাদ দিতে হবে পি ট্রান্সফার। এর ইনপুট পাওয়ার হচ্ছে 4000 এবং 1241.38 ইজ ইকুয়াল টু 2758.62 ওয়াট। এটা হচ্ছে যে পি কন্ডাক্টেড। তাহলে এটা একটা সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষায় থাকে মাঝে মাঝে, তাহলে তোমরা এটা চেষ্টা করবে। এরপরে দেখো প্রশ্ন 2, একটি অটো ট্রান্সফর্মারের মাধ্যমে 2300 ভোল্ট সাপ্লাই হতে 460 ভোল্টে রূপান্তর করতে 1000 কেভিএ লোড সরবরাহ করা হলো। তাহলে বের করো 2 ওয়াইন্ডিংয়ের প্রতিটি কারেন্ট এবং ভোল্টেজ রেটিং। কেভিএ রেটিং যখন সাধারণ ট্রান্সফর্মার হিসেবে ব্যবহার করা। এখানে আমাদের একটা অটো ট্রান্সফর্মার দেওয়া আছে, এখানে 100 কেভিএ। তাহলে এখানে আমাদের এখানে যে ভোল্টেজ যেটা আছে 2300 ভোল্টেজ V1 এবং I2 কারেন্ট যেটা আসবে, তাই ভোল্টেজ ইন পোর্শন আমাদের যেটা বের করতে হবে, ভোল্টেজ ইন পোর্শন VAB। এখানে VAB ইকুয়াল টু V1 মাইনাস V2। তাহলে V1 আছে যে 2300 ভোল্ট, V2 আছে যে 460 ভোল্ট।
তাহলে V1 মাইনাস V2 করলে আসবে 1840 ভোল্ট। তা আউটপুট কারেন্ট I2 হবে এখানে KVA 100 ইন্টু 1000 ডিভাইডেড বাই ভোল্টেজ হচ্ছে 460 ইকুয়াল টু 217.39 অ্যাম্পিয়ার। তাহলে ইনপুট কারেন্ট ইন পোর্শন AB ইজ ইকুয়াল টু I1 ইজ ইকুয়াল টু 100 ইন্টু এত বাই 2300, তাহলে 43 এত, আর ভোল্টেজ হয়েছে 1840 ভোল্ট, আর কারেন্ট পাচ্ছি 43.48 অ্যাম্পিয়ার। সুতরাং কারেন্ট ইন পোর্শন বিসি অংশের যে কারেন্ট সেটা হবে I2 মাইনাস I1, তাহলে 217 মাইনাস 39 মাইনাস 43.48 ইজ ইকুয়াল টু 173.91 অ্যাম্পিয়ার। when auto transformer connection in two winding transformer, তাহলে আউটপুট ভোল্টেজ হচ্ছে যে V2 460 ভোল্ট V2, আউটপুট কারেন্ট BC হচ্ছে এত, তাহলে KVA রেটিং অফ টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার V2 ইজ ইকুয়াল টু IBC ইকুয়াল টু 1000, তাই 1000। V2 অটো ট্রান্সফর্মার সবসময় KVA রেটিংটা হবে সেকেন্ডারি অনুপাতে, তাহলে 80 KVA। তাহলে আগে আমাদের রেটিং ছিল 1000 KV, এখন এখানে যে লোড দেওয়ার পরে যে 173.91 অ্যাম্পিয়ার এবং 400 ভোল্ট যদি আমরা গুণ করি, এটা ভাগ করি 1000 দিয়ে ভাগ করে থাকে 80 ভোল্ট, তাহলে আমরা অটো ট্রান্সফর্মার টু ওয়াইন্ডিংয়ের থেকে অনেক পার্থক্য, প্রায় 20% বেশি বা 20 থেকে 25% বেশি অটো ট্রান্সফর্মার হিসাবে ব্যবহার করলে আমরা এখানে 100 আর এখানে 80, মানে 5 ভাগের 1 ভাগ বা 20% বেশি পাবো। তাই প্রিয় শিক্ষার্থীরা, এখানে সুতরাং দেখা যায় সাধারণ দুই ওয়াইন্ডিং ট্রান্সফর্মার তুলনায় অটো ট্রান্সফর্মার 25% অতিরিক্ত KVA সরবরাহ করে, কারণ এখানে 100 কেভি আর এখানে লোড হয়েছে 80 কেভি, ট্রান্সফর্মার অ্যাকশন সরবরাহ হয় এবং বাকি 20 KVA কন্ডাকশন উপায়ে আউটপুট প্রাইমারি থেকে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে চলে যায় 20 KVA, আর 80 KVA ট্রান্সফর্মার অ্যাকশনে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, 8.7 অটো ট্রান্সফর্মার কনভেনশনাল ট্রান্সফর্মার মধ্যে পার্থক্য। অটো ট্রান্সফর্মার এতে একটি মাত্র ওয়াইন্ডিং প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং হিসাবে থাকে, আর এতে প্রাইমারি সেকেন্ডারি উভয় ইলেকট্রিক্যালি ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে। খরচ কম, ভোল্টেজ ড্রপ কম, ফলে ভোল্টেজের রেগুলেশন ভালো, এর দক্ষতা বেশি, কপারের পরিমাণ কম লাগে। অটো ট্রান্সফর্মার দুই ওয়াইন্ডিংয়ের কনভেনশনাল আলাদা দুইটি ওয়াইন্ডিং, এদের একটিকে প্রাইমারি অপরটিকে সেকেন্ডারি বলে। এতে প্রাইমারি সেকেন্ডারি শুধু ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে, ইলেকট্রিক্যালি সংযুক্ত হয়। খরচ বেশি, এতে ভোল্টেজ ড্রপ বেশি হয়, ফলে এর ভোল্টেজ রেগুলেশন ভালো নয়, এর দক্ষতা তুলনামূলকভাবে কম, এতে কপারের পরিমাণ তুলনামূলক বেশি লাগে, আর এখানে কপার সেভিংস হয় অটো ট্রান্সফর্মারে। বাড়ির কাজ। অটো ট্রান্সফর্মারের কার্যক্রমের চিত্র সহ লিখো। দেখাও যে বাড়ির কাজ। 1 নম্বর প্রশ্ন, অটো ট্রান্সফর্মার কার্যক্রমের চিত্র সহ লিখো। দেখাও যে অটো ট্রান্সফর্মার কপার সেভিং ট্রান্সফর্মারের রেশিও এর মানের উপর নির্ভরশীল। দেখাও যে 3 নম্বর কোশ্চেন, দেখাও যে অটো ট্রান্সফর্মারের রেশিও দুই ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের টার্ন রেশিওর চেয়ে বেশি। প্রশ্ন 4, দুই ওয়াইন্ডিং বিশিষ্ট একটি সাধারণ ট্রান্সফর্মারকে অ্যাডিটিভ এবং সাবট্রাক্টিভ পোলারিটি হিসাবে অটো ট্রান্সফর্মার রূপান্তর প্রক্রিয়া দেখাও, যেটা আমরা দেখিয়েছি। অটো ট্রান্সফর্মার সুবিধা অসুবিধা লিখো। অটো ট্রান্সফর্মার ব্যবহার সমূহ লিখো। একটি প্রশ্ন, একটা অঙ্ক দেওয়া হয়েছে 7 নম্বরে, একটি অটো ট্রান্সফর্মার 115 ভোল্ট পাওয়ার ফ্যাক্টরে একক পাওয়ার ফ্যাক্টরে 3 কিলোওয়াট লোডে বিদ্যুৎ সরবরাহ দেয়। যদি প্রাইমারি ভোল্টেজ 230 ভোল্ট হয়, তবে বের করো ট্রান্সফর্মার অ্যাকশনে স্থানান্তরিত পাওয়ার এবং কন্ডাক্টেড পাওয়ার। যেটা তোমরা একটু চেষ্টা করলেই এই বাড়ির কাজগুলো ভালোভাবে করবে, তাহলে পরীক্ষার সময় আর কোনো অসুবিধা হবে না। এরপর আগামী মঙ্গলবার তোমাদের অধ্যায় 9 পড়ানো হবে। আগামী মঙ্গলবার অধ্যায় 9 পড়ানো হবে। এরপর এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়ন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skill.gov.bd/dt ভিজিট করুন। এছাড়া সরাসরি ক্লাস দেখার লিঙ্ক www.facebook.com/skills.com.bd। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।